আজ ভিন্ন রকম থ্রিলার মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। এটা একদল অপরাধীর গল্প যারা ভেবেছিল তারা পুলিশের হাত থেকে পালিয়েছে, কিন্তু তারা জানতো না তাদের পরিণতি কি হতে যাচ্ছে। ভাবুন তো, একটা ডাকাতি করেছেন, তারপর নিরাপদে লুকিয়ে আছেন, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছেন এটা বেঁচে থাকা নাকি অন্যরকম কিছু। হয়তো তারা বেঁচেই নেই। এমন এক পিলে চমকে যাওয়া গল্প নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি, যে গল্প আপনাকে জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক দ্য টেম্পল থেকে নেওয়া একটি ডায়লগের নামে মুভিটির নামকরণ করা হয়েছে, অল দ্য ডেভিলস আর হেয়ার। বেসিক্যালি এই উক্তিটির অর্থ হচ্ছে সবচেয়ে খারাপ কাজটি দূরবর্তী কোনো স্থানে পাওয়া যায় না, এটা আমাদের মধ্যেই। ফ্রেন্ডস, এমন একটি দুর্দান্ত গল্প নিয়ে আজকে হাজির হয়েছি আমার সিনে মিস্ট্রি চ্যানেলে। এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো কথা না বাড়িয়ে মুভিটির মূল গল্পে ঢুকে পড়া যাক। রনি ব্রেক নামে একজন তার ভেতরের কথাগুলো বলছে। সে তার এই বয়সে অনেক কিছু পেয়েছে, যেখানে তার বয়সের অনেক মানুষ রেস্টুরেন্টে খুব অড জব করে জীবন ধারণ করতেছে, কিন্তু সে এত কিছু পেলেও তার কোথায় যেন একটা ঘাটতি আছে। সেটা সে এই বয়সে সে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারে। সে মনে করে তার এই রাস্তাটি পাল্টানো উচিত। এসব চিন্তা করতে করতে সে তার বস হ্যারোল্ডের কাছে যায়। মিস্টার হ্যারোল্ড তার পরিবার নিয়ে খোঁজ খবর নেয়। রনি মিস্টার হ্যারোল্ডকে বলে তার 30 বছর বয়সী গ্র্যান্ডফার ক্লাসকে সে ডক্টরের নির্দেশ মতো মাথায় টোকা দিয়ে বাঁচিয়ে রেখেছে। আর 20 বছরের যে মেয়েটি আছে সে তাকে রীতিমতো ঘৃণা করে, কারণ সে চোর। হ্যারোল্ড তাকে বলে যে আমাদের বৃদ্ধ গডফাদার তোমার উপর যথেষ্ট আস্থা রাখে এবং তোমাকে বিশ্বাস করে, কিন্তু যেটি আগেই বলা হয়েছে, রনি তার আত্ম উপলব্ধির কারণে এই জবটি ছেড়ে দিতে চাইছিল। মিস্টার হ্যারোল্ড যখন তাকে তার বসের রেফারেন্স দিয়ে কথা বলে, তখন সে আর তাকে কিছু বলতেই পারে না। সে বাধ্য হয়ে নেক্সট কাজের জন্য বেরিয়ে পড়ে। রনি, গ্র্যাডি, রেইন্স এবং নাম্বারস, তারা চারজনই পেশাদার অপরাধী। তাদের লক্ষ্য একটাই, কাজ করো, টাকা নাও, গায়েব হয়ে যাও। তারা একটা ব্যাংক ডাকাতি করতে যায়। রনি, গ্র্যাডি এবং রেইস তিনজন মুখোশ পরে সে ব্যাংকে ঢুকে পড়ে। সে ব্যাংকের এমপ্লয়ীদেরকে তারা জিম্মি করে ফেলে। তারা ঢুকেই সবাইকে বেঁধে ফেলে এবং অ্যালাউন্স করে দেয় যে এখানে নড়াচড়া এবং কান্নাকাটি না করার জন্য। কিন্তু এরই মধ্যে একজন টেলিফোনে ট্রাই করে কাউকে কিছু একটা জানাতে যে তারা বিপদে পড়েছে। এই সময় গ্র্যাডি তাকে দেখে ফেলে এবং তাকে নির্মম ভাবে মেরে ফেলে। এরপর যখন লিডার রনি এসে দেখে যে সে একজনকে মেরে ফেলেছে, সে অনেক রাগান্বিত হয়, কারণ টোটাল অপারেশনের জবাবদিহিটা তার। ডাকাতি হলে একটা কথা, কিন্তু এর সঙ্গে মার্ডার ব্যাপারটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। তারা টাকা নিয়ে দ্রুত সেখান থেকে একটি গাড়িতে করে পলায়ন করে। প্রতিমধ্যে তারা পুলিশের গাড়ি দেখে, যে গাড়িগুলো তাদের গাড়িকে ক্রস করে যাচ্ছিল। রনি রেইসকে বলে যে তুমি গাড়ি আস্তে আস্তে চালাও, যাতে পুলিশ আমাদের সন্দেহ না করে। বাস্তবে আসলে তাই ঘটে। তারা গাড়ি যখন আস্তে চালায়, পুলিশ তাদেরকে সন্দেহ করে না। এটা একটা পলিসি, যাতে পুলিশ তার কনসেন্ট্রেশন ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যায়। যদি স্পিডে গাড়ি থাকতো, পুলিশ নির্ঘাত তাদেরকে সন্দেহ করত যে তারা হয়তোবা চোর। হঠাৎ রনি একটা সিগারেটের প্যাকেট বের করে এবং ড্রাইভার রেইস তার দিকে তাকায়। এরই মধ্যে সামনে একজন মানুষ চলে আসে, যেটা পথচারী। তারা সেটা বুঝতে না পারে গাড়ি ব্রেক করতে দেরি হওয়ার কারণে সে পথচারীকে তারা চাপা দিয়ে ফেলে। এই সিনটা আসলে মুভির অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। এটা মনে রাখতে হবে পরের সিনগুলো বোঝার জন্য। এই ঘটনায় তাদেরকে অন্য এক জীবনে নিয়ে গেছে। এরপর দেখা যায় রনি গাড়ি থেকে নেমে পড়ে। কেউ একজন তাদের কাছ থেকে লাইসেন্স চায়, কিন্তু তারা যে গাড়িটা চালিয়েছিল সেখানে পথচারী ছাড়া আর কেউই ছিল না, যে পথচারীটা আসলে মারা গেছে। তাহলে তাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কে কথা বলেছে? এটা মুভির টুইস্ট। এরপর রনি আবারও গাড়িতে ওঠে এবং তারা দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। এদিকে গ্র্যাডি রেইসকে খুব বাজে ভাষায় গালিগালাজ করে। সে মনে করে সে ঠিকভাবে গাড়ি চালাতে পারে না। রনি দ্রুত সেখান থেকে কেটে পড়ে, যাতে এই দায় তাদেরকে না নিতে হয়। তারা তিনজন গাড়িটি নিয়ে আসে একটি স্থানে, যেখানে আরেকটি গাড়িতে মিস্টার নাম্বারস তাদের জন্য অপেক্ষা করতেছিল। মিস্টার নাম্বারস আসলে তার বসের একজন লোক, যে অ্যাকাউন্টেন্ট ছিল। নাম্বার এভাবেই সে তাদেরকে নিজের পরিচয় দেয়। রনি তার আইডেন্টিটি কনফার্ম করে যে তার বস এই লোকটিকে পাঠিয়েছে কিনা। গ্র্যাডি যেহেতু খুন করেছে, সো এই খুনের ডকুমেন্টস রনি রাখতে চায় না। সে গ্র্যাডিকে তার সমস্ত পোশাক খুলে দিতে বলে। গ্র্যাডি যখন সেগুলো খুলে দেয়, তখন
সেগুলো তাদের গাড়িতে রেখে গাড়িটিকে জ্বালিয়ে দেওয়া হয়। এরপর তারা 4 জন মিলে সেই গাড়িটিকে নিয়ে এমন এক জায়গায় যায় যেটা ছিল চারিদিকে নিস্তব্ধ, নির্জন। এই নির্জন এলাকায় একটি বাড়ি আছে, সে বাড়ির কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয়। সেখানে নাম্বার বলে যে অন্তত 1 সপ্তাহের জন্য তাদেরকে এই বাড়িটিতে আত্মগোপনে থাকতে হবে। এরপর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তার বস নিরাপদ জায়গায় সরিয়ে নেবে এবং এই ব্যাপারটি তাদেরকে একটি মেসেজের মাধ্যমে জানাবে এবং এই সংবাদ অথবা মেসেজটি পাওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। বাড়িটি এমন একটা জায়গায় ছিল যেখানে ছিল চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, একেবারে যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা বাড়ি। তাদের বস এই নির্জন বাড়িটিতে তাদেরকে পাঠায় কারণ পুলিশ তাদেরকে খোঁজাখুঁজি করবে। যখন পুলিশ খুঁজে ক্লান্ত হয়ে যাবে তখন তাদেরকে সেখান থেকে বের হয়ে যেতে হবে। আগেই বলা হয়েছে যে তাদেরকে সেই নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। তারা খেয়াল করে যে তাদের বাড়ির পাশে শূকরদের বসবাস, প্রচন্ড দুর্গন্ধ সেদিক দিয়ে আসে। বাড়িটিতে নিচে 2টি বেডরুম, রান্নাঘর এবং বাথরুম, উপরে একটি থাকার জন্য রুম আছে যেটা অ্যাকাউন্টেন্টের জন্য বরাদ্দ। নাম্বারস তাদেরকে প্রপোজ করে যে টাকাগুলি নিয়ে সে উপরের ঘরে থাকবে কারণ এতগুলো টাকা সেফটির একটা ব্যাপার আছে। সে বলে এটা উপরের নির্দেশ। তাদের এখানে 7 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। 7 দিন পর তাদের এখান থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হবে। তারা যার যার মতো তাদের নিজস্ব রুমে চলে যায়। রনি তার রুমে গিয়ে দেখে যে কিছু ধুলো ময়লা যুক্ত পুস্তক পড়ে আছে। সে সেগুলো ক্লিন করে এবং পড়ার উপযোগী করে। সে যখন সময় দেখতে যায় তখন দেখে তার ঘড়িটি নষ্ট হয়ে গেছে। এদিকে নাম্বারস যখন তার জিনিসপত্রগুলো নিয়ে উপরে উঠতে চায় তখন তাকে কেউ হেল্প করে নাই। সে গ্র্যাডিকে বলেছিল তাকে হেল্প করার জন্য, কিন্তু গ্র্যাডি তাকে কোনো হেল্প করতে রাজি হয় নাই। আসলে এখানে সবাই যেন এক একটা ডেভিল। গ্র্যাডি তার রুমে গিয়ে দেখে যে একটি পুরাতন আলমারি। সে পুরাতন আলমারিটির তালা ভেঙে ফেলে এবং সেখান থেকে কিছু মদ বের করে। সে প্রচন্ড খুশি হয় এই মদগুলো পেয়ে, কিন্তু সে মদগুলো ছিল বেশ পুরনো। এদিকে রেইচ একটি রেডিও অন করে, বাট রেডিওতে স্পষ্ট করে কিছুই শোনা যাচ্ছে না। কোনো কিছুই ঠিক নেই এ বাড়িতে। কোনো একটি অজানা শক্তি যেন তাদেরকে এখানে জাহান্নামে পুশ করেছে চিরদিনের জন্য। পুরাতন বাড়ি, নির্জন পরিবেশ, আশেপাশে কেউ নেই, পাশে গ্রেভইয়ার্ড। হ্যাঁ, সামনে যা কিছু ঘটবে সেটা হয়তোবা আপনি কল্পনাও করতে পারবেন না। এদিকে রনি রাতের খাবার খাই রেইচকে নিয়ে। সে এই খাবারটি নিজেই রান্না করে। এখানে গ্র্যাডি আসে, বাট রনি তাকে বলে দেয় যে তার জন্য কোনো খাবার রান্না করা হয়নি। এদিকে রনি গ্ল্যাডিকে হুমকি দেয় যে তাদের বসের সঙ্গে দেখা হলে সেই খুনের ব্যাপারটি সে বলবে এবং সে এটা ক্ল্যারিফাই করবে যে খুনের সঙ্গে রনি কোনোভাবেই জড়িত না। এইভাবে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে প্রথম দিনটি চলে যায়। বাকি আরো 6 দিন, মানে আরো 6 দিন তাদের এখানে থাকতে হবে। গ্ল্যাডি আসলে টিমে নতুন ছিল। মিস্টার হ্যারোল্ড তাকে হায়ার করে রনির টিমে দিয়েছিল। সেকেন্ড ডেতে রনি বাড়ির যে ময়লাগুলো সেটি পাশে ফেলে দিয়ে আসে যেখানে শূকররা থাকে। ব্যাপারটা এমন যে শূকরদের বাসা এবং তাদের থাকার জায়গা দুটোই একই হয়ে গেছে। প্রচন্ড দুর্গন্ধ আসে, তবুও সেগুলো সহ্য করে তাদেরকে সেখানেই থাকতে হয়। এদিকে রেইচ তার আগে থেকে ড্রিঙ্কস করার অভ্যাস ছিল না। গ্ল্যাডি তাকে ড্রিঙ্কস করায় এবং সে তার খারাপ অভ্যাসগুলো রেইচের মধ্যে ঢোকাতে চায়। গ্ল্যাডি বলে যে এই জায়গাটি আমার দাদির বলা সেই অভিশপ্ত জায়গাটির মতো, যে জায়গাটির নাম ছিল কারভার। গ্ল্যাডি বলে যে সেই এলাকার মানুষজন তার লিডারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তাদের লিডারকে তারা হত্যা করে। সেই লিডার কবর থেকে উঠে আসতো প্রতিশোধ নেওয়ার জন্য। রিচ বলে যে এখানে কোনো প্রতিশোধ নেওয়ার মতো কোনো লোক নাই। গ্ল্যাডি বলে যে তুমি যেটা দেখো না, মনে করো না যে সেটা এক্সিস্টেন্স নাই। এই কথা শুনে রিচ ভয় পেয়ে যায়। এদিকে নাম্বারস আসে তাদের রুমে। সে এখন নেশায় বুঁদ হয়ে আছে। সে বলে যে আমার উপরের কলটি নষ্ট হয়ে গেছে, সো আমাকে কিছু পানি দাও যেটা আমার প্রয়োজন। তারা তাকে পানি না দিয়ে পানির বদলে মদ অফার করে। এবার সে রুমে যায়। রুমে গিয়ে তার টাকাগুলো গনে, যে টাকাগুলো তারা চুরি করেছে। সে টাকাগুলো যখন গুনে সে একটা টাইপরাইটার মেশিন ইউজ করে। সে তার টেপ রেকর্ডারে গানও বাজাচ্ছিল। এই ব্যাপারগুলো রনিকে প্রচন্ড বিরক্তিকর ছিল। আসলে রনি চায় না সে টাকাগুলো গুনুক। যদি গুনতে হয় তারা একসঙ্গে সেটা গুনবে, কারণ এখানে প্রচন্ড অবিশ্বাসের ব্যাপার আছে। এই জায়গাটিতে কেউ কাউকে বিশ্বাস করে না। এটা যেন আসলে একটা জাহান্নাম। এরপর রনি পানি খেতে যায় এবং পানির ট্যাবে সে ধাক্কা দিয়ে দিয়ে পানি বের করে। এদিকে রেইস ড্রিঙ্কস করে সেটা আর সহ্য করতে পারে না। সে বমি করে দেয়। সে বাথরুমটা নোংরা করে ফেলে। সে বাথরুমেই পড়ে আছে।
তুলে আনার মতো কেউ নাই। চারিদিকে ময়লা, আবর্জনা, ধ্বংসস্তূপ। ওদিকে নাম্বার টেপ রেকর্ডারে গান শুনে এবং নেশা করে। এভাবে তাদের দিন কেটে যায়। সেখানে একটি টেলিভিশন দেখা যায় যেটাকে বাড়ি দিয়ে দিয়ে রেইস দেখতেছিল। এই বাসাটি আসলেই অন্যরকম এক বাসা, যেখানে কোনো কিছুই ঠিক নেই। গ্রেডির দিন কাটে অনবরত নেশা করে। এভাবে পাঁচটি দিন পার করে ফেলে তারা। কিন্তু তাদের কাছে যে বার্তা আসার কথা ছিল সেটা আসার কোনো নাম নেই এখনো। অপেক্ষার প্রহর যেন কাটে না। তারা সবাই একটা বার্তার অপেক্ষায় আছে যে তাদের কাছে এই বার্তাটি আসবে এবং তারা এখান থেকে অন্য কোনো জায়গায় শিফট করবে। ষষ্ঠতম দিনে দেখা যায় বাথরুমের ফ্লাশটি নষ্ট হয়ে গেছে এবং এটি রেইস যখন ইউজ করতে গিয়েছিল তখন নষ্ট করে ফেলে। বাথরুমের নোংরা পানি সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। মিস্টার গ্ল্যাডি এই বাথরুমের ফ্লাশটি ঠিক করে, কিন্তু সে যতক্ষণে ঠিক করে তার আগেই প্রচন্ড দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। গোটা বাড়িটা দুর্গন্ধতে ভরে যায়। তারা ভাবে এভাবে আর চলে না। তারা সবাই এক জায়গায় এসে বসে। তারা বলে যে মিস্টার হ্যারল্ড কাছ থেকে এখনো কোনো সাহায্য কেন আসে না, যেটা আসার কথা ছিল এতদিনে। তারা মনে মনে ভাবে হয়তোবা সাহায্য নাও আসতে পারে, কারণ সে হয়তোবা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েছে, অথবা সে এই ঝামেলাগুলো এড়াতে চাইবে। গ্ল্যাডি প্রপোজ করে যে তাদের বসের আশায় না থেকে তারা এই টাকাগুলো ভাগ বাটোয়ারা করে নিজেদের মধ্যে নিয়ে নিতে পারে। এই কথা শুনে রনি তাকে ধমক দেয়। নাম্বারস বলে যে আমাদের মিস্টার হ্যারল্ডের কথা শোনা উচিত। এভাবে তাদের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে। একে অন্যের প্রতি চরম অবিশ্বাস বাড়তে থাকে। এভাবে তারা সপ্তম দিনে এসে পড়ে। গোটা বাসায় বাথরুমের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খাবার আছে আর মাত্র অল্প কিছু। এরপরে হয়তো ইচ্ছা করলেও এখানে আর থাকা যাবে না, কিন্তু তাদের বাইরে বেরোনো নিষেধ, কারণ তারা গুরুতর অপরাধ করেছে। তাহলে এরপর কি হতে পারে? এরপর তাদের দরজায় একটা টোকা আসে। তাদের মধ্যে সন্দেহ করে যে এটা পুলিশ হতে পারে। অবশেষে রনি দায়িত্ব নেয় যে এটা সে লিড করবে। রনি দরজা খোলে এবং সে একজন সুন্দরী মেয়েকে দেখতে পায় যার নাম হচ্ছে সি। রনি তাকে বলে যে তুমি এখানে কেন এসেছো? সে বলে আমাকে এখানে পাঠিয়েছে কিছু নির্দেশনা নিয়ে। সে বলে যে তোমাদের আরো বেশ কিছুদিন এখানে থাকতে হবে, কিন্তু তোমাদের কিছু লাগবে কিনা সেটা জানার জন্য আমি এখানে এসেছি। এদিকে গ্রেচি চেষ্টা করে মিস্টার সির সঙ্গে ফ্ল্যাট করার। এদিকে মিস্টার রনি তার কাছে একটি চিঠি লিখে, চিঠিটি মিস্টার হ্যারল্ডকে দেওয়ার কথা। সেখানে সে লিখে যে হত্যাকাণ্ড যেটা ঘটেছে সেটা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। এদিকে রেইজ খুব বিরক্ত হয় যে একটি অপরিচিত মেয়ে এখানে এসেছে, বাট গ্রেচি তাকে বিরক্ত করার চেষ্টা করছে। গ্রেইজ আসলে একজন ছাত্র, সে এ লাইনে আসতে চায় না, তাকে জোর করে এ লাইনে নিয়ে এসেছে। রেইজকে আসলে উচ্চাকাঙ্ক্ষার লোভ দেখিয়ে এই লাইনে নিয়ে আসে। এদিকে রেইচের কাছে রনি আসে এবং তাকে বলে যে এক ক্ষুধার্ত পরিবারে তার জন্ম হওয়ার কারণে সে এই পথে এসেছে। এই পথে আসার জন্য সে তার মেয়ের বেড়ে ওঠা দেখতে পারে নাই। তার মেয়ে তাকে মৃত বলে জানে। সবাইকে সে এটাই বলে বেড়ায়, তার মানে সে সমাজের কাছে মৃত। সে আসলে রেইচকে এটা বোঝাতে চায় যে এই রাস্তাটা ভালো না, তাকে তার সামাজিক জীবনে ফিরে যাওয়া উচিত। রনি তাকে বলে যে আসলে তার এই অপরাধ জগৎটাই ছেড়ে দেওয়া উচিত। এদিকে তাদের অষ্টম দিন চলে। ঘরে খাবার, পানি সবকিছু ফুরিয়ে এসেছে। এদিকে সি যাওয়ার সময় বলেছিল যে সে অতি শীঘ্রই একটা খবর নিয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত সির আসার কোনো নাম নেই। এদিকে গ্রেডি রনিকে বলে যে সে মেয়েটি যদি আবার আসে তার সঙ্গে সে ফিজিক্যাল রিলেশন করবে এবং তার টাকার ভাগ নিয়ে সে অন্য কোথাও চলে যাবে তাকে নিয়ে। এই বিপদের সময় রনি এই কথাগুলো আর নিতে পারে না। সে রনিকে একটি ইলেকট্রিক কেটলি দিয়ে আঘাত করে, এতে তার মুখ থেতলে যায়। রনি নাম্বারসের রুমে যায় এবং তাকে বলতে চায় যে গ্ল্যাডি এখন আহত হয়ে আছে, কিন্তু সে নেশায় এতটা বুধ হয়ে আছে যে তার উঠে দরজা খোলার মতো শক্তিও নাই। এদিকে তাদের ইলেকট্রিসিটিও চলে যায়। লাইনে প্রবলেম হয়েছে, কিন্তু এটা ফিক্স করার মতো কেউ নাই। বিপদ আস্তে আস্তে ঘনিয়ে আসছে, একটার পর একটা। এ যেন আসলেই এক নরক। মুসলিম ধর্ম মতে জাহান্নাম শুধু আগুন নয়, এটা এমন একটা অবস্থা যেখানে নিজের কর্মফলের আগুনে নিজেই পড়ে যায়। এই সিনেমার অপরাধীরা ঠিক সে অবস্থায় আছে। বাইরের কেউ তাদের শাস্তি দিচ্ছে না, বরং নিজের লোভ তাদেরকে ধ্বংস করে ফেলছে ভেতর থেকে। হিন্দুদের মতে নরক হচ্ছে এমন একটা স্থান যেখানে আত্মারা যায় নিজের পাপের ফল ভোগ করতে। আসলে জীবিত অবস্থাতেও মানুষ যদি শান্তি হারায় তবে সে আসলে জাহান্নামে আছে। হতে পারে গ্র্যাডি যে লোকটিকে খুন করেছিল সেই লোকটির অভিশাপ সৃষ্টিকর্তা শুনেছে। আবার এমনও হতে পারে যে মানুষটিকে তারা গাড়ি চাপা দিয়েছিল সে মানুষের অভিশাপের ফল। এদিকে গ্রেডিকে বেঁধে ফেলা হয় চেয়ারের সাথে। তার মুখ দিয়ে প্রচুর পরিমাণে ব্লাড নির্গত হয়। এটাই রিভেঞ্জ অফ নেচার। সে এভাবে একজন মানুষকে মেরেছিল।
অবিশ্বাস বিশ্বাসঘাতকতায় এই ঘরটা ভরে গেছে। এটা আসলে তাদের মনের প্রতিফলন। আসলে পাপ কখনোই মরে না। মানুষ যতই পালাক, তার অপরাধ একদিন না একদিন ফিরে আসে তার নিজের অবচেতন মনে। বাইবেলে যেমন বলা আছে, নরক মানে ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতাই তাদের সবচেয়ে বড় শাস্তি। ওরা সবাই একে অপরের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে, বন্ধুত্ব ভেঙে যাচ্ছে এবং বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এটা 9তম দিন। এদিকে রেইজ গ্লেডির কাছে যায় এবং সে এখানে আরো সংঘাতের আশঙ্কা করে। কোনোভাবে যদি গ্লেডি ছাড়া পায় তাহলে সে অবশ্যই রনির উপর প্রতিশোধ নেবে। সো এখানে তাকে বাঁচতে হলে যে কোনো একটি পক্ষকে বেছে নিতে হবে। সে লিডার হিসেবে রনির থেকে গ্রেডিকে বেশি পাওয়ারফুল মনে করছে, তাই সে গ্রেডির দলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের খাবার পানি সব শেষ হয়ে গেছে, তাদের বেঁচে থাকার মতো কোনো অবলম্বন আর অবশিষ্টই নেই। এদিকে চরম অবিশ্বাস বিরাজ করতেছে তাদের মধ্যে, কেউ কাউকে বিশ্বাস করতেছে না। গ্রেডির সামনে রেইজ বসা। সে রেইজকে বলে যে আসলে গড বলে কিছু নেই, ভাগ্য বিধাতা এসব কিছুই নেই, স্বর্গে কোনো দেবতা নেই এবং ন্যায়পরায়ণদের জন্য মৃত্যুর পরে কোনো পুরস্কারও নেই। সো তোমার কাছে বর্তমানে আসল, তুমি জয় নাকি পরাজয়, অথবা তুমি শক্তিশালী নাকি দুর্বল, এটাই ম্যাটার করে। এসব বলে সে রেইজকে কনভিন্স করে ফেলে এবং তারা দুজন প্ল্যান করে রনির উপর হামলা করার জন্য। গ্রেডি বলে যে আমি তোমাকে যে প্রস্তাব দিয়েছিলাম, রনিকে সেই একই প্রস্তাব দিয়েছিলাম, বাট সে বোকার মতো সেটা ডিনাই করেছে। তার প্রস্তাব ছিল নাম্বারকে সরিয়ে দিয়ে তার কাছে থাকা টাকাগুলো ভাগাভাগি করে নেওয়া। গ্রেডি এবং রেইজ প্ল্যান করে রনিকে আঘাত করে এবং রনিকে বেঁধে ফেলে। সে নিচে থেকে একটি কুঠার নিয়ে নাম্বারসের রুমে যায় এবং নাম্বারসকে সে আঘাত করে। সে বক্সের চাবি চায় যে বক্সের টাকা আছে। নাম্বারস তাকে বলে যে এই চাবিটি নিচে নির্দিষ্ট একটি জায়গায় রাখা আছে। এদিকে রনি রেইজের কাছে যায় এবং রেইজকে বলে যে গ্রেডি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ, তাকে কোনোভাবে ট্রাস্ট করা যায় না। কিন্তু সে গ্রেডির কাছে যায়, রনিকে ডিনাই করে। সে গ্রেডির কাছে যায় লোভে পড়ে, সে তাকে টাকা দিতে চেয়েছিল। তারা টাকার লাগেজটি নিয়ে নিচে আসে। গ্রেডি যখন এই লাগেজের চাবি নিতে একটি নির্দিষ্ট জায়গায় যায়, তখন সেখানে সে একটি ফাঁদে আটকা পড়ে এবং তার হাত সে ফাঁদের মধ্যে পড়ে আহত হয়ে যায়। এরপর রনির কথাই ঠিক হয়, গ্লেডি রেইচের উপর হামলা করে, কারণ সে টাকার ভাগ কাউকেই দিতে চায় না। সে রেইচের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে। এদিকে রেইচ রনির হাত খুলে দেয়। রনি আবারও গ্রেডির উপর হামলা করে। দুজন প্রচন্ড মারামারি হয়। এক পর্যায়ে গ্রেডি রনিকে ছুরি মারতে যাবে, ঠিক এই সময় রেইচ তাকে ফায়ার করে এবং গ্রেডি সেখানেই মারা যায়। 4 জনের মধ্যে 2 জন শেষ, গ্রেডি এবং নাম্বারস। আছে বাকি শুধু 2 জন, রনি এবং রেইচ। রনি একটি সিগারেট ধরাতে চায়, কিন্তু দূরে সে সেই মেয়েকে আসতে দেখে যার নাম হচ্ছে সি। সি কাছে আসে এবং রনি তাকে জিজ্ঞাসা করে কোনো বার্তা আছে কিনা। সি তাকে বলে যে তোমাকে এখানেই থাকতে হবে, কিন্তু রনি বলে সে এখানে থাকতে চায় না। সি বলে সবাইকে এখানে থাকতে হবে। রনি বলে ওরা তো মারা গেছে, ওরা বেঁচে নেই। সি বলে এটা আমি জানি, কিন্তু বার্তা হচ্ছে সবাইকে এখানেই থাকতে হবে চিরদিনের জন্য। আসলে আমরা যদি কারো কথাই অন্যায় করি তাহলে এর দায় দিন শেষে আমাকে নিতে হবে, আমার দায় অন্য কেউ নেবে না, এটাই বাস্তবতা। আসলে এরা সবাই মৃত ছিল, তারা মারা গেছে যখন তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে তখনই। নাম্বারসের গাড়িটিও অ্যাক্সিডেন্ট করে এবং সেও মারা যায়। সে তাদের চুরি করা টাকা নিতে আসছিল, তাই সেও জাহান্নামী, কারণ তার উদ্দেশ্য খারাপ ছিল। রনি ডাকাতি করে গাড়ি নিয়ে আসার সময় যখন সিগারেটটা ধরাতে গিয়েছিল, ঠিক তখনই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে একটি মেয়ে মারা গিয়েছিল। সে মেয়েটি ছিল সে, কিন্তু সে যেহেতু অপরাধী না, তাকে যেহেতু অন্যায় করে এই গাড়িটি চাপা দিয়ে ফেলেছে, সো সে জান্নাতি ছিল। কিন্তু এই অপরাধীরা সবাই জাহান্নামে ছিল এবং এতক্ষণ যা ঘটেছে, যা দেখানো হয়েছে সেটা জাহান্নামেরই অংশ, যেখানে সবকিছুই আসলে খারাপ। এটা প্রতীকীভাবে দেখানো হয়েছে। বাস্তবে জাহান্নাম আসলে আমাদের খুব কাছেই। যদি আমরা খারাপ কাজগুলো করতে থাকি তাহলে আমাদের চারপাশে জাহান্নাম হয়ে যায়। তাদের 4 জনকে একই সাথে দেখা যায় সেই বাড়িতে। সেখানে রনি বলে যে আমাদের এখানেই থাকতে হবে দীর্ঘ সময়ের জন্য। চারিদিকে শুকুরের চেঁচামেচি, দুর্গন্ধ, এর মধ্যেই তাদের থাকতে হবে অনন্তকালের জন্য। এখান থেকে কোনো মুক্তি নেই। দর্শন বলে মানুষ তার কর্মফল থেকে নিজেকে বিচার করে। ধর্ম বলে প্রত্যেক কাজেরই প্রতিফল আছে। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সিনেমাটা দেখায় জাহান্নাম আসলে সেই প্রতিফলন, যেখানে আপনি আপনার ভুলগুলোকে অনন্তবার দেখতে থাকবেন। ইসলামে যেমন হিসাবের দিন আছে, খ্রিস্টীয় মতে জাজমেন্ট, আর হিন্দু কর্মফল। এই তিনটি এক জায়গায় মিশে যায়, মানে এক অদৃশ্য মহাবিচার চলছে।
কিন্তু বিচারক কেউ না, আপনি নিজেই। শেক্সপিয়ার বলেছিলেন, হল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হেয়ার। হয়তো সেই কথাই সত্যি, নরক খালি, কারণ সব শয়তান এখানে আমাদের ভেতরে। এই সিনেমা শুধু হরর না, এটা একটা আয়না যেখানে আমরা নিজের মুখ দেখি। এই সিনেমা মতে জাহান্নাম কোনো স্থান না, এটা একটা অবস্থা যেখানে মানুষ নিজেই তার সত্যের সঙ্গে লড়াই করে আর নিজের ভেতরের অন্ধকারে সে হারিয়ে যায়। আর মুক্তি সেটা তখনই আসে যখন মানুষ নিজের পাপ স্বীকার করে, নিজেকে ক্ষমা করতে শেখে। এই মুভির গল্প, এই মুভির মেসেজ এবং শিক্ষা যেটা আমি আমার মতো করে বলেছি, সেটা আপনার সঙ্গে নাও মিলতে পারে। আমার কোথাও যদি ভুল হয়, এটা আপনি আপনার মতামত হিসেবে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তীতে কোনো চমৎকার ভিডিও যেন আপনার সামনে চলে আসে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।